ডিয়ার স্টুডেন্টস, আমি সৈকত গান। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাই। আইটিআই সিরিজের এর আগের ভিডিওতে আমাদের সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর সেই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা শুরু হয়েছিল। সেখানে এর পূর্ববর্তী ভিডিওতে আমরা একটা জিনিস মোটামুটি বুঝেছিলাম যে সিঙ্গেল ফেজ মোটরকে আমরা খুব সহজে বা ইজিলি স্টার্ট করতে পারবো না, বা সোজা কথায় বলতে গেলে সিঙ্গেল ফেজ মোটরকে আমরা সেলফ স্টার্টেড মোটর হিসেবে কখনোই ধরবে না। এর কারণ হিসেবে আমরা দেখেছিলাম কি, স্টেটরের যে ম্যাগনেটিক ফ্লাক্স ফাই এস এবং রোটরের ক্ষেত্রে যে ম্যাগনেটিক ফ্লাক্স ফাই আর, সেটা একে অন্যের মুখোমুখি বা দুটোর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, এবং যার জন্য আমাদের নেট যে টর্কটা সেই টি এর ভ্যালু আমরা টি ইকুয়ালস টু 0 ধরেছিল, এবং সেই টি 0 হওয়ার জন্য রোটরের কোনো মুভমেন্ট আসেনি। এছাড়াও আরও একটা বিষয় আমরা দেখেছিলাম যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের দুটো পসিবিলিটি আমরা দেখেছিলাম, এবং সেই দুটো পসিবিলিটির জন্য তাকে চেজ করতে গিয়ে যে দুটো টর্ক তৈরি হয়েছিল তাদের নিটটাও টি ইকুয়ালস টু আমাদের 0 হয়েছিল। এখন এই যে দুটো থিওরি, তাদের মধ্যে প্রথমটা যেটা এই বিষয়টা সেটা হচ্ছে ক্রস ফিল্ড থিওরি, এবং পরের বিষয়টা হচ্ছে ডবল ফিল্ড রিভলভিং থিওরি। তো এই দুটো থিওরি নিয়েই আমরা এই পরপর দুটো ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা মূলত ক্রস ফিল্ড যে থিওরিটা সেই থিওরিটা বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করব, এবং পরবর্তী ভিডিওতে আমরা ডবল ফিল্ড রিভলভিং থিওরি এই বিষয়টা আরও স্পষ্টভাবে বোঝার চেষ্টা করব। তো তোমরা ভিডিওটি আগে দেখতে থাকো, এবং আমার চ্যানেলে আজ যদি কেউ নতুন এসে থাকো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, যাতে আমাদের নতুন ভিডিওর যে নোটিফিকেশান তোমাদের কাছে সকলের আগে পৌঁছে যায়। তো এর আগে যখন আমরা 3 ফেজ ইন্ডাকশন মোটর আলোচনা করেছিলাম, সেখানে আমাদের 3টে ফেজ আমরা এই রোটরের চারিপাশে যে স্টেটর রয়েছে সেই স্টেটরে অ্যাপ্লাই করছিলাম, এবং সেক্ষেত্রে 3টে ফেজ হওয়ার জন্য সেখানে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমাদের এই রোটরটা আসছিল, যে কারণে রোটরটা ইজিলি রোটেট করে যাচ্ছিল, একটা মুভমেন্টের ডিরেকশন পেয়ে যাচ্ছিল বা টর্ক পেয়ে যাচ্ছিল। সেটা এর আগের ভিডিওতে আমরা দেখেছি। আর একটা জিনিস আমরা কি দেখলাম, যে সিঙ্গেল ফেজ মোটরের ক্ষেত্রে সেই জিনিসটা কিন্তু হচ্ছে না। আমরা একটা চেঞ্জিং বা ভেরিয়েবল ম্যাগনেটিক ফিল্ড আমরা অ্যাপ্লাই করছি ঠিকই, কিন্তু সেটা রোটেটিং নয়, এবং সিঙ্গেল ফেজ মোটরে স্টেটরে এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের জায়গায় ভেরিয়েবল ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করার জন্য এই রোটরে কোনো প্রকার মুভমেন্ট আসছিল না। এবং তার সঙ্গে আরও একটা বিষয় আমরা লক্ষ্য করেছিলাম, বা এর আগে সায়েন্টিস্টরা যখন দেখেছিল তখন করতে গিয়ে দেখেছিল, যখন রোটরটা ঘুরছে না সেক্ষেত্রে যদি হাত দিয়ে রোটরটাকে ঘুরিয়ে দেওয়া হয় বা তার স্যাপটাকে ঘুরিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে দেখা গেছিলো রোটরটা কিন্তু ঘোরা শুরু হয়েছিল। অর্থাৎ ইনিশিয়াল ক্ষেত্রে আমরা যখনই ফাই এস বা সিঙ্গেল ফেজ সাপ্লাই একটা সিঙ্গেল ফেজ মোটরে দিচ্ছি, সেটা কিন্তু মুভমেন্ট বা রোটেট করতে পারছি না। যখনই আমরা একটা ইনিশিয়াল পুশ দিচ্ছি বা রোটরটাকে ঘুরিয়ে দিচ্ছি, তখনই কিন্তু রোটরটা ঘোরা শুরু হয়ে যাচ্ছে। তার কি কারণ সেটা আমরা আজকে প্রথম এই ক্রস ফিল্ড থিওরি দিয়ে বোঝার চেষ্টা করব। তারপরের দিন আমরা সেই বিষয়টাই আমরা ডবল ফিল্ড রিভলভিং থিওরি দিয়ে বোঝার চেষ্টা করব। তাহলে এক্ষেত্রে ক্রস ফিল্ড থিওরি দিয়ে আমরা দুটো বিষয় দেখব। একটা হচ্ছে আমরা এখানে কোনো প্রকার পুশ করছি না, শুধুমাত্র আমরা সিঙ্গেল ফেজ সাপ্লাই দিচ্ছি, সেক্ষেত্রে টি ইকুয়ালস টু 0 আসবে আমরা জানি, অর্থাৎ মুভমেন্ট আসবে না। টি ইকুয়াল টু 0 জন্য রোটরের কোনো মুভমেন্ট ঘটবে না, রোটর কোনো মুভমেন্ট ঘটবে না। রোটরের মুভমেন্ট না ঘটলে রোটরটা স্থির অবস্থা থাকবে, মোটরে কোনো আমরা চেঞ্জ দেখব না। আর একটা কেস কি, কেস 2টা হচ্ছে আমাদের ক্ষেত্রে এখানে, যে আমরা রোটরটাকে একটা ইনিশিয়াল পুশ দেব, অর্থাৎ একবার একটু হালকা করে ঘুরিয়ে দেব, ঘুরিয়ে দিলে দেখা যাচ্ছে রোটরটা কিন্তু ঘুরে যাচ্ছে। এবং সেই বিষয়টাও কেন হচ্ছে সেটাও কিন্তু আজকে আমরা লক্ষ্য করার চেষ্টা করব। তো দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথম ক্ষেত্রে আমরা কি করছি, কোনো প্রকার পুশ করছি, সেক্ষেত্রে স্টেটর এবং রোটর এই দুটোই স্থির অবস্থায় আছে। এখন আমরা যদি স্টেটরের কয়েলে সিঙ্গেল ফেজ সাপ্লাই যে দিচ্ছি, সেটা ভেরিয়েবল হওয়ার জন্য রোটরের কয়েলে একটা ইএমএফ তৈরি হচ্ছে। যেমন আমরা ট্রান্সফর্মারের ক্ষেত্রে দেখেছি, ট্রান্সফর্মারের ক্ষেত্রে কী থাকে, একটা প্রাইমারি কয়েল থাকে, একটা সেকেন্ডারি কয়েল থাকে, এবং সেক্ষেত্রে প্রাইমারি কয়েলে সাপ্লাই দিলে সেখানে একটা মিউচুয়াল ইন্ডাকশানের জন্য সেকেন্ডারিতে একটা ইএমএফ প্রডিউস হয়। এক্ষেত্রে ট্রান্সফর্মারে কী হয়, কোনো রোটেটিং পার্ট নেই। এখানেও সেই একই জিনিস করছে। বাইরে যে স্টেটরে যে কয়েলটা রয়েছে, সেই কয়েলটা আমরা এখানে একটা আঁকলাম, বাইরে এবং গোল করে জিনিসটা কয়েলটা থাকে। সেই কয়েলে আমরা যখন সিঙ্গেল ফেজ সাপ্লাই দিচ্ছি, তার যারা একটা
সেই সাপ্লাই দেওয়ার জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে। ম্যাগনেটিক ফিল্ডের যে ফ্লাক্স সেটাকে আমরা ফাই এস বা স্টেটর ফ্লাক্স হচ্ছে। এই স্টেটর ফ্লাক্সটার জন্য রোটরে যেহেতু মুভমেন্ট হচ্ছে না, এখানে একটা ম্যাগনেটিক অ্যাকশনের জন্য বা ট্রান্সফার অ্যাকশনের জন্য এখানে একটা ইএমএফ তৈরি হচ্ছে। এখন আমরা ভেরিয়েবল ফ্লাক্সটাকে যদি ডিফাই বাই ডিটি ধরি, তার জন্য আমাদের কি তৈরি হচ্ছে, একটা ইএমএফ প্রডিউস হলো। এখন এই ইএমএফটা আমরা কি দিচ্ছি, এই যে রোটরটা নর্মালি যে সিঙ্গেল ফেজ মোটরের ক্ষেত্রে রোটরটা আমরা কিনি একটা স্কুইরেল কেজ টাইপ মোটরের যেরকমভাবে রোটার থাকে সেই রকম টাইপের একটা শর্ট সার্কিটেড কন্ডাক্টর বার ভেতরে থাকে। এখন শর্ট সার্কিটেড কন্ডাক্টর মানে একটা ক্লোজ সার্কিট। এখন ক্লোজ সার্কিটে যদি ইএমএফ থাকে সেক্ষেত্রে একটা কারেন্ট ফ্লো বা আই আমরা দেখতে পাবো রোটরের কয়েলে। এবার এই আইটা কী করবে পরবর্তীকালে, আইটা পরবর্তীকালে কি করবে, এই ক্ষেত্রে আই আবার এই যে রোটরের কয়েল, সেই রোটরের কয়েলে ও একটা ফাই আর অর্থাৎ রোটর ফ্লাক্স বলে একটা ফ্লাক্স সে নিজে থেকে প্রডিউস করবে। এখন রোটর ফ্লাক্সটার কাজ কি হবে, এই রোটর ফ্লাক্সটার কাজ হবে ও যে কারণে প্রডিউস হলো অর্থাৎ ফাই এস, সেই ফাই এসকে প্রোটেস্ট করা। এটা আমরা লেঞ্জের ল থেকে আগে থেকে জানি। তাহলে অর্থাৎ রোটর ফ্লাক্সটা তৈরি হবে ঠিক এর অপোজিট ডিরেকশানে ফাই আর। এইটুকু আশা করি সবাই বোঝা গেল। আমরা এখানে সিঙ্গেল ফেজ সাপ্লাই দিচ্ছি ফাই এস এবং সেই ফাই এসের জন্য আমাদের রোটরে একটা ইএমএফ প্রডিউস হবে ট্রান্সফার অ্যাকশনের জন্য বা মিউচুয়াল ইন্ডাকশনের জন্য হচ্ছে। সেই যে ইএমএফটা প্রডিউস হলো সেই ইএমএফটা কী হবে, একটা কারেন্ট ফ্লো করাবে, কারণ কি এখানে একটা শর্ট সার্কিটেড কন্ডাক্টর আছে। তাহলে কারেন্ট ফ্লো হলে তার পরবর্তীকালে আমাদের স্টেপ কী আসবে, কারেন্ট ফ্লো হলেই তার একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। কারেন্ট ফ্লো তারের চারিপাশে, তারের মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো যদি হয়, সেই কারেন্ট ফ্লো হলে তার চারিপাশে আমরা জানি একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এবং সেটা ম্যাক্সওয়েলের যে রাইট হ্যান্ড রুল আছে সেই রুল অনুসারে আমরা তার ডিরেকশন ফিরেকশন সেগুলো আমরা বের করে থাকি। এখন এই যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হলো তার যে ফ্লাক্সটা সেটা আমরা ধরে নিলাম ফাই আর, এবং ফাই আরটা কী করবে, এই যে ফাই এসের জন্য ও প্রডিউস হলো সেটাকে অপোজ করবে। অপোজ করার জন্য তার ডিরেকশনটা হবে ফাই আরের এদিক থেকে এইদিকে, যেহেতু আমরা এখানে ফাই এসের ডিরেকশনটা ধরে নিচ্ছি এই দিকে। এখন এখানে একটা কথা তোমাদের বলে দিই, এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, এটা যেহেতু ভেরিয়েবল ফ্লাক্স, এখন আমরা একটা ইনিশিয়াল ক্ষেত্রে ধরে নিলাম যে ফাই এসের ডিরেকশনটা এই দিকে। পরবর্তীকালে যখন ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু জিনিসটা পুরোপুরি উল্টো দিকে হয়ে যাবে। আমরা একটা ইনিশিয়াল ক্ষেত্রে বা একটা ডিরেকশন ধরে আমরা ক্যালকুলেশন বা আলোচনা ফালোচনা সবই করছি। আমাদের অ্যাকচুয়াল গ্রাফটা কী হবে, এরকম ফাই এসের ওপর নিচে প্লাস মাইনাস করে ওপর নিচে একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ, অর্থাৎ ডিরেকশনটা কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে ভেরিয়েবল বলে আমরা একটা ডিরেকশন নিয়ে এখানে কাজটা করছি। তো সে যাই হলো, এইবার দেখো ফাই আরের ডিরেকশনটা যদি এদিকে হয় তাহলে আমরা রোটরে কারেন্ট ফ্লোয়ের অ্যাকচুয়ালি যে ডিরেকশন কারেন্ট ফ্লোয়ের জন্য যে ফাই আরটা তৈরি হয়েছে তার ডিরেকশনটা আমরা বের করতে পারবো। কীভাবে করবো, ম্যাক্সওয়েলের আমরা যদি রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করি তাহলে ইজিলি আমরা এই ডিরেকশনটা বের করতে পারবো। এখন ম্যাক্সওয়েলের রাইট হ্যান্ড রুলটা তোমরা সবাই জানো, তবু আবার বলে দিচ্ছি। তার ডিরেকশনটা আমরা কীভাবে বের করব, এই যে বুড়ো আঙুল রাইট হ্যান্ড, আমাদের রাইট হ্যান্ড, যে রাইট হ্যান্ডের এই যে ডিরেকশনটা, এই ডিরেকশনটা আমরা ধরবো ম্যাগনেটিক ফিল্ডের বা ম্যাগনেটিক ফ্লাক্সের যে ডিরেকশন সেটি ধরলাম। তাহলে এর যে আঙুলের যে কার্লগুলো সেই কার্লগুলো আমাদের কারেন্ট ফ্লোয়ের ডিরেকশন শো করবে। তাহলে এটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি কী হবে, এখানে যদি এটা অ্যাপ্লাই করি কারেন্ট আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বা ফ্লাক্সের ডিরেকশনটা এইদিকে ফাই আর এইদিকে, তাহলে কারেন্ট ফ্লোয়ের ডিরেকশনটা হচ্ছে আমাদের এই, অর্থাৎ এই দিকে ভেতর দিকে এদিকে বেরিয়ে আসবে এরকম। বুঝতে পারছো বিষয়টা? আমাদের এরকম যদি হয় তাহলে আমাদের নিচের অংশগুলো কি হবে, নিচের পয়েন্টগুলো ডট হবে আর উপরেরগুলো আমাদের ক্রস হবে, এদিক থেকে উঠে ওদিকে ঢুকবে। বোঝা যাচ্ছে আশা করি? আমাদের কারেন্ট ফ্লোয়ের ডিরেকশনটা আমরা ম্যাক্সওয়েলের রাইট হ্যান্ড রুল থেকে পেয়ে গেলাম। তো এবার আমরা কি করি, এইখান থেকে যদি কারেন্ট ফ্লোয়ের ডিরেকশনটা পেয়ে গেলাম তাহলে যদি আমরা টর্কের ডিরেকশন বের করতে চাই তাহলে সেখানে আমাদের কি করতে হবে, ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে আমাদের টর্কের ডিরেকশনটা বের করার জন্য। কারেন্ট ফ্লোয়ের ডিরেকশন জানি, ম্যাগনেটিক ফ্লাক্সের ডিরেকশন জানি, আমরা ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল অ্যাপ্লাই করলে ইজিলি আমরা যে টর্কের ডিরেকশন সেই টর্কের ডিরেকশনটা পেয়ে যাবো। এখন আশা করি তোমরা সবাই জানো ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুলটা কি, তবুও একবার বলে দিচ্ছি। আমরা যদি এদিকে নিজের বাঁ হাতটা ধরি অর্থাৎ লেফট হ্যান্ড, এই লেফট হ্যান্ডে আমরা এইটা কি ধরবো, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, এই আঙুলটা।
আর এই অ্যাঙ্গেলটা দেখাবে আমাদের কারেন্টের যে ডিরেকশন সেই ডিরেকশনটা দেখাবে এইটা অ্যাঙ্গেলটা। আর এই অ্যাঙ্গেলটা ধরাবে আমাদের থ্রাস্ট বা মোশন বা আমাদের টর্কের ডিরেকশন। তাহলে এই আঙুলটা যদি আমরা অ্যাপ্লাই করি বা লেফট হ্যান্ড রুলটা যদি অ্যাপ্লাই করি এই জায়গায়, তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে? তো আমরা ফ্রেমিংয়ে লেফট হ্যান্ড রুল যদি অ্যাপ্লাই করি তাহলে দেখো এটা ম্যাগনেটিক ফিল্ডের যে ডিরেকশন, কারেন্টের ডিরেকশনটা আমরা নিচের দিকে আছে এদিকে, অর্থাৎ আমাদের টর্কের ডিরেকশনটা হবে ওপর দিকে। অর্থাৎ এই নিচেরগুলোর ক্ষেত্রে আমাদের টর্কের ডিরেকশনটা পেলাম ওপর দিকে। আর অন্যদিকে ওপরে ক্রস আছে, অর্থাৎ কারেন্ট ফ্লোর ডিরেকশনটা ভেতর দিকে হবে। কারেন্ট ফ্লোর ডিরেকশনটা ভেতর দিকে হলে হাতটা আমাদের উল্টো দিকে ঘুরে যাবে এবং আমাদের টর্কের ডিরেকশনটা হবে ওপর থেকে নিচের দিকে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের ওপর থেকে নিচে এবং নিচে থেকে ওপরে দুদিক থেকে আমাদের দুটো টর্ক তৈরি হচ্ছে। সেক্ষেত্রে আমরা বলতে পারো ওপর থেকে নিচে থেকে ওপরের যে টর্কটা যদি T1 হয়, ওপর থেকে নিচের টর্কটা যদি T2 হয়, তাহলে T1 প্লাস T2 অর্থাৎ নেট টর্কের ভ্যালুটা আমাদের 0 আসছে। তাহলে নেট টর্কের ভ্যালু যদি 0 আসে সেক্ষেত্রে আমাদের পরিষ্কার বুঝতে পারছি রোটরের কোনো এখানে মুভমেন্ট ঘটবে না। বোঝা গেল আসলে বিষয়টা? আমাদের ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল আমরা অ্যাপ্লাই করলাম। লেফট হ্যান্ড রুল অ্যাপ্লাই করে দেখতে পেলাম যে টর্কের দুটো উপর নিচের অংশের টর্কের ডিরেকশনটা একে অন্যের অভিমুখে। একে অন্যের অভিমুখে হলে কী হবে? এ ওকে ক্যান্সেল আউট করে দেবে এবং ক্যান্সেল আউট করে দেওয়ার জন্য নেট টর্কের ভ্যালুটা আমাদের 0 হবে এবং রোটরে কোনো রকম মুভমেন্ট আমরা দেখতে পাবো না। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। এইবার আমরা চলে যাব কেস 2তে। কেস 2তে আমাদের কি করলাম? আমরা এই যে রোটরটাকে একটা ইনিশিয়ালি পুশ দিলাম। অর্থাৎ ইনিশিয়াল পুশ করলে কি হবে সেই বিষয়টা এবার আমরা একটু দেখে নেব। তো এই ক্ষেত্রে আমরা কি পেলাম সেটা আগে একটু দেখে নিই। এখানে কেস 1-এর ক্ষেত্রে আমরা কি পেলাম? ফাই এস আর ফাই আর এই দুটোর মধ্যে ডিফারেন্স 180 ডিগ্রি আমাদের থাকলো এবং এক্ষেত্রে টি ইকুয়ালস টু আমরা পেলাম 0। এর সামারি আমাদের এইটা থাকলো। এবার কেস 2 এর ক্ষেত্রে আমরা কি দেখলাম? যে একটা ইনিশিয়াল পুশ দেবো বা রোটরটাকে আমরা একটু ঘুরিয়ে দেবো। এবার ধরলাম ঘুরিয়ে দিলাম আমরা এই ডিরেকশন। তাহলে এই ডিরেকশনে ঘোরালে এইরকম আসছে এবং রোটরটা এই দিকে এরকম একটা মুভমেন্টের সৃষ্টি হবে। আশা করি বুঝতে পারছো? তাহলে এইখানে যদি একটু ঘুরিয়ে দিই তাহলে কি হলো? এখানে একটা কিন্তু রোটেটিং পার্ট দেখা গেল। তাহলে এক্ষেত্রে কিন্তু ট্রান্সফার অ্যাকশন কিন্তু এখানে আর কাজ করবে না। এক্ষেত্রে আমাদের অন্য জিনিস, অর্থাৎ এখানে ডাইনামিক ইন্ডাকশান কাজ করবে এবং এই ডাইনামিক ইন্ডাকশানের জন্য খুব সামান্য সময়ের জন্য হলেও এই যে রোটরটা একটা জেনারেটরের মতো অ্যাকশন করবে। তাহলে জেনারেটরের মতো অ্যাকশন হলে কি তৈরি হবে? এখানে একটা কারেন্ট ফ্লো হবে এবং যে কারেন্ট ফ্লো হবে সেই কারেন্ট ফ্লোর ডিরেকশান জানার জন্য বা বের করার জন্য আমাদের এখানে একটা কী করতে হবে? সেই ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল এখানে আমাদের অ্যাপ্লাই করতে হবে। ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল আমরা জানি কি? জেনারেটর অ্যাকশন অ্যাপ্লাই করি। ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুলটা কি? আমাদের ডান হাতের যে 3টে আঙুল, এই 3টে আঙুলে কি? এইটা সেই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বা ফ্লাক্সের ডিরেকশন, এইটা হচ্ছে আমাদের কারেন্ট বা ইনডিউস কারেন্টের ডিরেকশন, আর এটা হচ্ছে মোশন বা কন্ডাক্টরের ডিরেকশন। তাহলে এই 3টে যদি হয় সেক্ষেত্রে আমরা কি করব? রাইট হ্যান্ড রুল যদি অ্যাপ্লাই করি, দেখো এই দিকের অংশে আমাদের এখানে ডিরেকশনটা ওপর দিকে, অর্থাৎ এই যদি ডিরেকশন হয়, দেখো ভালো করে লক্ষ্য করো, এই হচ্ছে ডিরেকশন আমাদের ম্যাগনেটিক ফ্লাক্সের ডিরেকশন এই দিকে, ম্যাগনেটিক ফ্লাক্সের ডিরেকশন এদিকে হয় আর এই আঙুলটা তাহলে আমাদের নিচের দিকে, তো কারেন্ট ফ্লোর ডিরেকশনটা হবে নিচের দিকে। বোঝা যাচ্ছে বিষয়টা? দেখো আঙুল 3টে রাখি এরকম বোঝা যাচ্ছে, আঙুলটা ভেতরে বোর্ডের ভিতর দিকে, এইটা ম্যাগনেটিক ফ্লাক্সের ডিরেকশন, এটা আমাদের মুভমেন্টের ডিরেকশন বা টর্কের ডিরেকশন, আর এটা হচ্ছে আমাদের কারেন্ট ফ্লোর ডিরেকশন। অর্থাৎ এদিকে কারেন্ট ফ্লোর ডিরেকশনটা হবে ক্রস। বোঝা গেল? এদিকের অংশে কী হবে? এদিকের অংশে জিনিসটা পুরোপুরি উল্টো, অর্থাৎ টর্কের ডিরেকশনটা নিচের দিকে। অর্থাৎ এইরকমভাবে যদি হাতটা একেবারে ঘুরিয়ে দিই তাহলে আমাদের এইটা নিচের দিকে, অর্থাৎ কারেন্ট ফ্লোর ডিরেকশনটা আমাদের এই টিপটা ওপর দিকে, তাহলে ওপর দিকে আমাদের কারেন্ট ফ্লোর ডিরেকশন। তোমরা নিজেরা হাত দিলে বুঝতে পারবে ব্যাপারটা। তো এক্ষেত্রে আমাদের কারেন্ট ফ্লোর ডিরেকশনটা হবে ডট, অর্থাৎ এক্ষেত্রে কারেন্ট কীরকম ফ্লো হবে? এখান থেকে এদিকে, এখান থেকে এদিকে। এখন মাঝখানের ক্ষেত্রে কী হবে? মাঝখানের ক্ষেত্রে আমাদের ফোর্সের ডিরেকশনটা এই দিকে আর আমাদের
ফাই এস এর ডিরেকশনটা তো এদিকে ছিলই, ফাই এস এর ডিরেকশনটা এদিক থেকে এদিকেই আছে। তাহলে দেখো ফাই এস আর এফ এর ডিরেকশন একদিকে, তাহলে এক্ষেত্রে আমরা ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো না, অর্থাৎ এই অংশটা একটা নিউট্রাল রিজিয়ন হিসেবে কাজ করবে। সেই ইনিশিয়াল ক্ষেত্রে আমরা এখানে ফাই এস এর ডিরেকশনটা এই দিকে ধরে এই ইনিশিয়াল বা এই ইনস্ট্যান্টেনিয়াস স্টেটের কথাই আলোচনা করছি। তাহলে এক্ষেত্রে আমাদের কারেন্ট ফ্লোয়ের ডিরেকশনটা পেলাম আমরা এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে। তাহলে কারেন্টটা আমাদের এরকমভাবে এদিকে ফ্লো হচ্ছে, অর্থাৎ এই রকম ডিরেকশনে ফ্লো হচ্ছে। এই রকম ডিরেকশনে যদি ফ্লো হয় তাহলে এই কারেন্ট ফ্লোয়ের জন্য এই রোটরে যে ম্যাগনেটিক ফ্লাক্সের সৃষ্টি হবে তার ডিরেকশনটা বের করতে হলে কী করতে হবে, আমাদের সেই ম্যাক্সওয়েলের রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করতে হবে। তাহলে ম্যাক্সওয়েলের রাইট হ্যান্ড রুল যদি আমরা অ্যাপ্লাই করি কি হচ্ছে, আমাদের কারেন্ট ফ্লোয়ের ডিরেকশনটা এই দিকে, অর্থাৎ এদিকের বদলে এই দিকে, অর্থাৎ দেখো এই রকমভাবে হচ্ছে। আমাদের হাতটা যদি এরকম করে উল্টো দিকে ধরি তাহলে উল্টো দিকে ধরলে কার্লটা আমাদের এদিকে, তাহলে আঙুলটা আমাদের বুড়ো আঙুলটা নিচের দিকে, অর্থাৎ এইখানে যে ফ্লাক্সটা তৈরি হবে সেই ফ্লাক্সের ডিরেকশনটা আসছে আমাদের নিচের দিকে, অর্থাৎ এই জায়গায় ফাই যে আর রোটর ফ্লাক্সের ডিরেকশনটা ফাই আরটা নিচের দিকে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, আমাদের ফাই এস এর ডিরেকশনটা হচ্ছে এই দিকে, বোঝা যাচ্ছে বিষয়টা? ফাই এস এর ডিরেকশনটা আমাদের এখানে এই দিকে ফাই এস, আর ফাই আর এর ডিরেকশনটা আমরা পেলাম নিচের দিকে, অর্থাৎ দেখো ফাই এস আর ফাই আর দুটোর মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের পার্থক্য রয়েছে। আর আগের ক্ষেত্রে আমাদের ফাই এস আর ফাই আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। আর আগের ক্ষেত্রে আমাদের এই দুটোর মধ্যে পার্থক্য কী ছিল, 180 ডিগ্রি, ঠিক আছে। বোঝা যাচ্ছে বিষয়টা? আমরা প্রথম ক্ষেত্রে এই দুটো তো সেম ডিরেকশনে ছিল, এটা এদিকে আর এটা এদিকে, তাহলে দুটোর মধ্যে অ্যাঙ্গেল ছিল 180 ডিগ্রি, আর এখানে দুটোর মধ্যে অ্যাঙ্গেলের পার্থক্য হচ্ছে 90 ডিগ্রি। এবার যদি আমরা টর্ক ইকুয়েশনে এই দুটো ভ্যালু বসাই তাহলে আমরা দেখি কি বিষয়টা আমাদের আসছে। দেখো আমাদের টর্ক ইকুয়েশনটা কি, টি প্রপোর্শনাল টু ফাই এস ফাই আর ইন্টু সাইন থিটা। তাহলে প্রথম ক্ষেত্রে যদি 180 বসাই সেক্ষেত্রে আমাদের দাঁড়াচ্ছে কি, ফাই এস ইন্টু ফাই আর ইন্টু সাইন 180, অ্যান্ড সাইন 180 ভ্যালু কি 0, সেক্ষেত্রে টি এর ভ্যালুটা আমাদের চলে আসছিল 0, অর্থাৎ আমাদের এখানে কোনো রোটেশনের সৃষ্টি হবে না ইনিশিয়াল কেস 1-এর ক্ষেত্রে। কেস 2-তে আমরা কি পেলাম 90, তাহলে সেক্ষেত্রে ফাই এস ইন্টু ফাই আর এই টি পাচ্ছি কি, এই যে টি সমান পাচ্ছি সাইন 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রির ভ্যালু কি 1, অর্থাৎ টি এর ভ্যালুটা এখানে আমরা পাবো ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে টি এর ভ্যালু যদি ম্যাক্সিমাম পাই অর্থাৎ এখানে একটা টর্কের সৃষ্টি হচ্ছে, এবং টর্কের যেহেতু সৃষ্টি হচ্ছে তাহলে এখানে রোটরে রোটেশন আসবে, যেটা আমাদের এতক্ষণ ধরে দরকার ছিল। অর্থাৎ এই জন্য কেস 2-তে আমরা যখনই একটা ইনিশিয়ালি হাত দিয়ে ঘুরিয়ে দিচ্ছি তখনই কিন্তু একটা টর্কের সৃষ্টি হচ্ছে, এবং সেই টর্কের সৃষ্টি হওয়ার জন্য রোটরটা কিন্তু আমাদের রোটর ঘুরতে থাকছে, অর্থাৎ মুভমেন্ট করতে থাকছে বা রোটেশন তার মধ্যে চলে আসছে। তাই আশা করি এই পর্যন্ত বিষয়টা বোঝা গেল। এইবার আমরা যে রোটরটা ঘুরিয়ে দিচ্ছি সেই যে ঘুরিয়ে দেওয়ার জন্য এই যে রোটরের যে রোটেশনটা হবে সেই রোটেশনটা কোন দিকে হবে, আমরা তো এটুকু বুঝে গেলাম যে এই যে 90 ডিগ্রি দুটোর মধ্যে অ্যাঙ্গেলের পার্থক্য হওয়ার জন্য আমাদের টর্কটা তৈরি হচ্ছে, সেই টর্কটার জন্য এখানে আমাদের একটা রোটেশন আসবে, কিন্তু রোটেশনের ডিরেকশনটা কী হবে, তো ডিরেকশনটা বোঝার জন্য আমাদের আরেকটু চিন্তাভাবনা করতে হবে বা আরেকটু জেনে নিলে বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। দেখো এক্ষেত্রে আমরা একটা জিনিস জানি কি, যে লিডিং থেকে বা লিডিং ফ্লাক্স থেকে আমরা বলতে পারি থেকে ল্যাগিংয়ের দিকে বা ল্যাগিং ফ্লাক্সের দিকে আমাদের মুভমেন্টটা হবে, এটুকু আমরা জানি। তো এইটুকু যখন জানি আমাদের বের করতে হবে তাহলে লিডিং কোনটা আর ল্যাগিং কোনটা, অর্থাৎ আমাদের এখানে দুটো ফ্লাক্স কি, একটা হচ্ছে ফাই এস আর একটা হচ্ছে ফাই আর, এই দুটোর মধ্যে কোনটা লিডিং আর কোনটা ল্যাগিং সেটা আমাদের বের করতে পারলেই আমরা লিডিং থেকে ল্যাগিং ব্যাপারটা বুঝে যাব। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা এখানে কিছু কিছু জিনিসগুলো পরপর আগে কোরিলেট করার চেষ্টা করি। প্রথমত আমরা ফাই এস এর জন্য আমাদের কি তৈরি হচ্ছে,
একটা ইএমএফ তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ইআর, ইএমএফ যেটা ইনডিউস হচ্ছে। এখন সাপ্লাই যেটা দিচ্ছি এটা হচ্ছে সাপ্লাই ফ্লাক্স। এই সাপ্লাই ফ্লাক্সের জন্য আমাদের কি হচ্ছে, এইখানে একটা ইএমএফ তৈরি হচ্ছে। সেই ইএমএফটা কী কারণে তৈরি হচ্ছে সেকেন্ড কেসে, এটা ফার্স্ট কেস কিন্তু নয়। সেকেন্ড কেসে যে আমাদের রোটেশনটা আসছে সেই বিষয়টাই কিন্তু আমরা চলে গেলাম। ফার্স্ট কেসে যে মুভমেন্টটা হচ্ছে সেই জায়গায় কিন্তু আমরা যাচ্ছি না, কারণ আমরা এখানে মুভমেন্টের পরের বিষয়ে আলোচনা করছি। তাহলে আমাদের ফাইএসের জন্য এখানে যে ইএমএফটা প্রডিউস হয়েছিল সেই ইএমএফটা কী কারণে, জেনারেটর অ্যাকশানের জন্য ইএমএফটা প্রডিউস হয়েছিল। এবার জেনারেটর অ্যাকশানের জন্য যেহেতু ইএমএফ প্রডিউস হয়েছে, সেম ফ্লাক্সের জন্য যখন ইএমএফটা প্রডিউস হচ্ছে, তাহলে এই দুটোর মধ্যে আমাদের অর্থাৎ ফাই এস আর ইআর এই দুটোর মধ্যে ফেজটা হচ্ছে এরা সেম ফেজে থাকবে। বোঝা গেল? নেক্সট আসছি আমরা কি, ইআর এর জন্য আমাদের কি তৈরি হবে, একটা কারেন্ট ফ্লো সৃষ্টি হবে, অর্থাৎ ইআর এর জন্য তৈরি হবে আমাদের আইআর, এই ইআর এর জন্য আমাদের আইআর তৈরি হবে। এখন ইআর এর জন্য যে আইআরটা তৈরি হবে সেই আইআরটা কিসে তৈরি হবে, আমাদের যে স্কুইরাল কেজ মোটরের মতো বা স্কুইরাল কেজ যে আমাদের রোটরটা রয়েছে সেই রোটরে আমাদের আইআরটা তৈরি হবে বা কারেন্ট ফ্লোটা তৈরি হবে। এখন এক্ষেত্রে আমাদের যে শর্ট সার্কিটের যে কন্ডাক্টরটা রয়েছে সেই শর্ট সার্কিটের কন্ডাক্টরটা একটা পিওর ইন্ডাক্টরের মতো কাজ করবে। কিসের মতো কাজ করবে, পিওর ইন্ডাক্টরের মতো কাজ করবে। বোঝা গেল? এখন পিওর ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা জানি, এর আগে যখন পড়াশোনা করেছি সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ইআর লিড করছে আইআরকে বাই 90 ডিগ্রি, অর্থাৎ ভোল্টেজটা লিড করে কারেন্টকে 90 ডিগ্রিতে লিড করে ইন্ডাক্টরের ক্ষেত্রে। এল এর ক্ষেত্রে আমরা যখন এসি সার্কিট আলোচনা করেছিলাম সেক্ষেত্রে দেখেছিলাম ভি লিড করছে আইকে 90 ডিগ্রিতে, তো সেটাই আমরা এখানে অ্যাপ্লাই করছি। ইআরটা লিড করবে কি আইআরকে বাই 90 ডিগ্রি। বোঝা গেল? এরকম এইবার আইআর এর জন্য আবার কি তৈরি হবে, আমাদের ফাইআর। তাহলে আইআর এর জন্য আমাদের তৈরি হচ্ছে ফাইআর। বোঝা যাচ্ছে যে ফাইআর অর্থাৎ রোটর ফ্লাক্স। এখন আইআর এর জন্য যে ফ্লাক্সটা তৈরি হচ্ছে, এই দুটো দেখো আইআর এর জন্যই ফায়ারটা তৈরি হচ্ছে, অর্থাৎ আইটা যদি আমরা কোনো একটা তারের মধ্যে দিয়ে আই পাঠাই তার চারিপাশে এরকম ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে, অর্থাৎ এই আইআর এর যা ফেজ ফাইআর এর ফেজও সেম ফেজে থাকবে। বোঝা গেল বিষয়টা? এক্ষেত্রে কী কী হলো, প্রথমত আমাদের ফাইএস আর ইআর এর রিলেশন বা ফেজের সম্পর্ক আমরা বের করব। যেহেতু সাপ্লাই ফ্লাক্সের জন্যই ইএমএফটা তৈরি হচ্ছে, অর্থাৎ এই যে ফ্লাক্সটা কাটবে সেই ফ্লাক্সটা কাটার জন্য ইআরটা তৈরি হচ্ছে, তাহলে এক্ষেত্রে ফাইএস আর ইআর এর ফেজটা সেম। বোঝা গেল এটুকু? নেক্সট হচ্ছে ইআর যে তৈরি হলো, ইআর এর জন্য আমাদের কন্ডাক্টরে তৈরি হবে আইআর। সেই আইআরটা কী কাজ হবে, এখানে আমাদের যেহেতু কন্ডাক্টরটা শর্ট সার্কিটেড কন্ডাক্টর সেই জন্য এই কন্ডাক্টরটা পিওর ইন্ডাক্টরের মতো কাজ করবে। এখন ইন্ডাক্টর সার্কিটে বা এল সার্কিটের ক্ষেত্রে ভি আইকে লিড করে বাই 90 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে 90 ডিগ্রি যদি লিড করে তাহলে এখানে ইআরটাও আইআরকে লিড করবে বাই 90 ডিগ্রি। নেক্সট আসছে কি, এই আইআর এর জন্য কি তৈরি হবে, আবার ফাইআর তৈরি হবে। আইআর এর জন্য যে ফাইআরটা তৈরি হবে সেই যেহেতু এর জন্য এটা তৈরি হচ্ছে, তাহলে এটাও এর সঙ্গে সেম ফেজে থাকবে। তাহলে আমাদের কনক্লুশনটা কী এলো, কনক্লুশনটা যেটা এলো ফাইএস আর ইআর এই দুটো সেম ফেজে আছে, আবার আইআর আর ফাইআর এই দুটো সেম ফেজে আছে। শুধু পার্থক্যটা কোথায় হচ্ছে, ইআর আর আইআর 90 ডিগ্রি ফেজ ডিফারেন্সে আছে। এখন দেখো ফাইএস আর ইআর এই দুটো যদি সেম ফেজে থাকে আর আইআর ফাইআর যদি সেম ফেজে থাকে, মাঝখানে হচ্ছে ইআর আর আইআর এই দুটোর মধ্যে পার্থক্য 90 ডিগ্রি, তাহলে আমরা এখান থেকে বলতেই পারবো যে ফাইএস আর আইআর এই দুটোর মধ্যে ফেজের পার্থক্য আমাদের হবে 90 ডিগ্রি, এবং ফাইএস লিড করবে কাকে, ফাইআরকে, কারণ ফাইএসের সঙ্গে সেম ফেজে আছে ইআর আর ফাইআরের সঙ্গে সেম ফেজে আছে আইআর, ইআরের থেকে আইআর এগিয়ে আছে, তাহলে ফাইএসটা এখানে আইআরকে লিড করবে। তাহলে এবার যদি আমরা সেই ছবিটার ক্ষেত্রে চলে যাই, আমাদের ছবিটা কীরকম ছিল, এরকম রোটর ছিল, আমাদের ফাই এসের ডিরেকশন ছিল
এই দিকে, আর ফাই আর এর ডিরেকশন ছিল নিচের দিকে। মনে পড়ছে একটু আগে আলোচনা করলাম। তাহলে আমাদের ডিরেকশন অফ রোটেশন হবে ফাই এস থেকে ফাই আর এর দিকে। বোঝা যাচ্ছে বিষয়টা? ফাই এসটা যেহেতু লিড করছে, লিডিং থেকে আমাদের ল্যাগিংয়ের দিকে আমাদের ডিরেকশন অফ রোটেশন হবে। এখন এটাকে যদি আমরা গ্রাফেও একটু প্লট করতে চাই, এরকম করে প্লট করে দাও। ফাই এসটা যদি আমরা এই রকম করে আঁকি, তাহলে তার থেকে 90 ডিগ্রি পিছিয়ে যাবে ফাই আর। তাহলে ফাই আরটা এরকমভাবে চলার চেষ্টা করে। বোঝা যাচ্ছে? তাহলে এক্ষেত্রে দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? এইটা হচ্ছে আমাদের ফাই এস আর এটা হচ্ছে ফাই আর। দুটোর মধ্যে পার্থক্য কত? 90 ডিগ্রি। এটা এর থেকে এগিয়ে চলে। বোঝা গেল বিষয়টা? তাহলে এক্ষেত্রে আমরা কি ক্রসফিল্ড থিওরি থেকে পেলাম যে রোটরটাকে আমরা যখন কোনো রোটেশন দিচ্ছি না বা কোনো মুভমেন্ট করাচ্ছি না, আমরা কোনো প্রকার টর্ক পাচ্ছিলাম না। কিন্তু পরবর্তীকালে যখন রোটরটাকে আমরা একটু ঘুরিয়ে দিলাম, সেক্ষেত্রে কি দেখতে পেলাম যে রোটর আর ফাই এস আর ফাই আর দুটোর মধ্যে একটা অ্যাঙ্গেলের সৃষ্টি হলো, সেটা হচ্ছে ফাই আর, এবং তার জন্য আমরা এখানে টর্কটা একটা টি ইকুয়ালস টু একটা ম্যাক্সিমাম পেলাম। এবং এই দুটোর মধ্যে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এবং ফাই এস ফাই আরকে লিড করবে বাই 90 ডিগ্রি, এবং ডিরেকশন অফ রোটেশনটা কী হবে? ফাই এস থেকে ফাই আরের দিকে। তাহলে আশা করি তোমাদের বোঝা গেল ক্রসফিল্ড থিওরিটা কী, এবং ক্রসফিল্ড থিওরি সম্পর্কে আজকে আমরা সম্পূর্ণ বিষয়টা আলোচনা করলাম। তাও যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা থেকে থাকে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এবং ক্রসফিল্ড থিওরি সম্পর্কিত যদি আমার বোঝানো নিয়ে কোনো কোশ্চেন থেকে থাকে, সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতেই ভুলবে না। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিয়ে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো। তো এখনও পর্যন্ত ভিডিওতে আমরা এইটুকু আলোচনা করলাম। ধন্যবাদ।